এটি ভারতের জন্য একটা বড় ধরনের একটা থ্রেট। তো পরিষ্কার, এবং এখন ভারতের সংকট আরো বাড়লো। তোমাদেরকে স্বাগতম, আসো আমরা ঈদের মেহমানদারি করব। ভারত ভেঙে যাবে, সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিটা এই মুহূর্তে হিউজ পরিমাণ সামনে চলে এসেছে। ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। চিন্ময় দাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর আবারও কালকে কেন শুনানি হচ্ছে এবং সন্ত্রাসী ইসকনের হাতে একজন আইনজীবী নিহত হয়েছে। অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শক্তির উৎস কোথায়। চিন্ময় কৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত দামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে এটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের যৌন কাজ বলে? কিভাবে করতো? চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল। সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। আমি হুবহু একটু পড়তে চাই। এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয়। ভারতকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আসিফ নজরুল। উপদেষ্টা আসিফ নজরুল হঠাৎ এমন বক্তব্য দিয়েছে, সেই সাথে সাথে ইসকন চিন্ময় প্রভুকে কিন্তু লাঞ্ছিত করেছে, সেই সাথে তাদের সকল কুপরামর্শ ফাঁস হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং, আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চিন্ময় কৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত দামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে এটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের যৌন কাজ বলে? কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমুনে এরকম। তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পণ্ডিতগ্রাম থেকে বের হওয়ার 2 মাস আগে। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? হাত পা গুলো মেসেজ করতাম, করে তারপর বলতো যে উনার পরনে কি থাকতো? গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামাচ্ছে মেসেজ করতে বলতো। তারপর বলতো যে এদিকে হলে আমার এই ধরে শপথ কর বলতো। কি ধরে? শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? আমার সাথে এগুলো করতো, এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে না বলতে বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2 বার হয়েছে। 2 বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল। সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। আমি হুবহু একটু পড়তে চাই। এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয়। আগেও বলেছি, আবার একটু যোগ করে রাখতে চাই, খুবই রেভলিউশনারি কিছু না, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের, আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে, এবং বাংলাদেশকে তিনি ভারতের কলোনিতে পরিণত করেছিলেন, তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকই করে। কিন্তু রাইটলি এটা করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না। আসবো সে জায়গায়। কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে, স্টেটমেন্টে, সেটা একটু পড়ি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের মনে থাকার কথা, শেখ হাসিনা বাংলাদেশকে যাতা করে ফেলছে, ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয়।
বিবৃতিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনায় কিছু মহল ভুলভাবে তুলে ধরছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই একই নজরে দেখা হয়। ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচরণ ধর্মীয় সবকিছু পালন করার সুযোগ আছে। এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে। এখানে কয়েকটা জনাব সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার। মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি, ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যৌক্তিক কারণ আছে। সরকারের উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না, এটা হতে পারে না। সরকারের অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে, এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে এর আগে এমন হয়েছে তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ, আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে। সেই তুলনায় এখানে যা ঘটেছে, ধরে নিলাম চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, কিন্তু সারা দেশে আরো বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, যে কোনোখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। কিন্তু কি অসাধারণ ব্যাপার, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, সেই 3টা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না, সেই অর্থে কোনো কিছুই হয়নি। কত কি হতে পারতো, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ, অলমোস্ট কিছু হয়নি। অসাধারণ ব্যাপার। যাই হোক, এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন, গতকাল সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন, এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্যও আছে, আমি সে জায়গায় আসব। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান, কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব কাণ্ড ঘটিয়েছে। এই জায়গায় তিনি বলছেন, যিনি কথা বলছেন তিনি হলো সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায়। তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে আইনজীবীর উপরে হামলা চালানো হয়েছিল, এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। খেয়াল করি আমরা, তারা এসব, আমি কোথাও যেন একটা দেখলাম, একটা স্টেটমেন্টও আছে যে ইসকন এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে, কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমরা খেয়াল করব, তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। সেটা কে করেছে আমরা সেই তর্ক সরিয়ে রাখি, এখনো কিন্তু ডিনায়াল তাদের মধ্যে। শুধু সেটা না, আমি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে, সেখানে বলা হচ্ছে, এক্স্যাক্টলি বলা হচ্ছে, আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিলড অ্যামিড প্রটেস্ট আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাং, said পুলিশ অফিসার লিয়াকত আলী। এই লিয়াকত আলীকে সরকার খুঁজে বের করতে হবে। এই লিয়াকত আলী বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন, মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসেছেন, মানে তার লয়ারকে খুন করা হচ্ছে। সো ন্যারেটিভটা দাঁড়ালো এরকম, জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে। এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে, মানে মুসলিমরা হত্যা করেছেন। সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম, যে মুসলিমরাই তাকে হত্যা করেছে, তারা মুসলিম জানতো তার ভাষ্যমতে, কিন্তু তিনি যেহেতু জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে, সে কারণে তাকে হত্যা করা হয়েছে। আমরা ডিসইনফরমেশন গুলো খেয়াল করব। এবং তারা আরো কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই যে এভাবে বলা ঠিক না, এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননই, তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে, এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমি কথা বলতে চাই। যাই হোক, ডক্টর ইউনূসের সরকার
ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন। এখন সমস্যা যেটা দাঁড়াবে, ভারত এই জিনিসগুলো ভালোভাবে নেয় না, আগেও নেয়নি। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেসব কথাবার্তা বলেছেন খুবই জেনারেল, খুবই নর্মাল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে। অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন, সেটার বিরুদ্ধে কথা বলছেন, স্টেটমেন্ট দিয়েছেন। পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয়, সেটার প্রতিবাদ হয়েছে। ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে, হওয়ারই কথা। বলা বাহুল্য ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা। যেমন ধরি সরকারের অ্যাকশন সোফার কি ঠিক আছে? আমাদের একটা কথা মনে রাখতে হবে, জনাব চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল, প্রস্তুতিও ছিল, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার। যেমন একটা জিনিস হওয়া জরুরি, আগেই বলেছি, সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন, তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই চালক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার পাকশালী আওয়ামী লীগ প্রবেশ করেছে। এই আওয়ামী লীগ আজকে 3 মাস শান্তিতে ঘুমিয়েছিল, কালকে থেকে আওয়ামী লীগ নিধন অভিযান নামবে। যারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে, শহর থেকে আবার গ্রামে এসেছেন, গ্রাম থেকে শহরে গিয়েছেন, কারো আর রক্ষা নাই। কারণ বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? যখন চট্টগ্রাম মেজবানে 8 জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? কোথায় এত সাহস পেল? জয় বাংলা স্লোগানের নামে 1971 সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে, তারা ইন্ধন দিচ্ছে। তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হত্যার মতন কর্মসূচি হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন, তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামীকাল থেকে হিন্দু দোকানের সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই চালক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। আপনারা জেগে উঠতে হবে, ধৈর্য ধারণ করুন। সরকারকে বলছি, আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন, আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন 90% মুসলমানের দেশে। চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ, বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ। ইসকনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে 4 বছর আগে তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতার সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করেছেন। অনেকে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে জানেন না। তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস, হাসনাত বা আরও যারা আছেন
তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার। আর গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু কড়া বার্তা আসছে। আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ, তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ। আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ? মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা। আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারে বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে, কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে, সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছুটা কানেক্টেড হয়েছে। যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরো হয়তো অনেক কিছু, সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে। আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে, আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য, আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য। এটা কিন্তু সত্য, সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে। তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিন্ময় কৃষ্ণ হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির। আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব? অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারে। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য ভরপুর। এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো, যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্ম মতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন, তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ, প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছায়। তিনি বলেছিলেন কোন ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রী চৈতন্য জন্মায়, আর হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়, সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না, শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না। এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে, এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই, সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট, তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণায় জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখাড় করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমন বিপজ্জনক। আপনার মনে হতেই পারে চেবাশুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চেবাশুটকি খাওয়ানোর। আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চেবাশুটকি খাইছেন, আহারে চেবাশুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চেবাশুটকি খাইতে গেলে বমি করে দিবে।
কারণ তাদের টেস্ট ডিফারেন্ট। মোদির হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক, এই জন্যই মোদিকে ঠেকাতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ, তাই বিপদ আমাদের বেশি। মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের, করেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। মোদির কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে। শ্রেষ্ঠত্বের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে। শেষে একটা কৌতুক বলি শুনে, মোদি তো সাধু ছিল জানেন নিশ্চয়ই, যৌবনে হিমালয় ঘুরে বেড়াতো, ঠিক এইভাবে। তো একদিন সে লোকালয়ে আসছে, রাত হয়েছে, গেরস্তের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে। তো গেরস্ত বলে, সাধু আমার বাসায় তো ঘর একটাই, আমার ঘরে থাকতে দিতে পারছি না, তবে আমার গোয়াল ঘর আছে, চাইলে ওখানে থাকতে পারেন, আমি পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে, বোঝেনি তো, ওদের গায়ে খুব দুর্গন্ধ হয়। মোদি বলে, কই বাত নেই, আমি গোমাতার সন্তান, পাঠার সাথে থাকতে অসুবিধা হবে কেন? তো মোদি গোয়াল ঘরে ঘুমাতে গেল। তো সকালে গেরস্ত উঠে দেখে মোদি আরামে ঘুমাচ্ছে, কিন্তু গোয়াল ঘর ফাঁকা, সব পাঠা মোদির দুর্গন্ধে দড়ি দড়ি ছিঁড়ে পালাইছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।